অবশ্যই আমি পদত্যাগ করব, তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পদ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সরকার এবার যে বাজেট ঘোষণা করেছে, এই বাজেট বাস্তবায়ন হলে প্রতি কেজি চিনিতে 40 টাকা শুল্ক কর নিয়ে যাবে সরকার। প্রতি কেজি চিনিতে 40 টাকা, এবং এই টাকাটা যাবে সাধারণ মানুষের পকেট থেকে। এই পরিস্থিতিতেও জনগণের পকেট যে কোনোভাবে কাটার ব্যবস্থা করেছে সরকার, কিন্তু সুযোগ দিয়েছে কাদের? কালো টাকার মালিকদের, দুর্নীতিবাজদের। দেশে আবারও জঙ্গি নাটক তৈরির চেষ্টা হচ্ছে, এবং সামনে পরিস্থিতি যেরকম আছে সরকারের জন্য, এই নাটক আরও বাড়বে এই আশঙ্কা করার যৌক্তিক কারণ আছে যে ভবিষ্যতে একটা যে সময় আসছে, আমি ধারণা করছি সময়টা বেশি হলে 1 বছর, কমও হতে পারে, সেটা হচ্ছে সরকারের যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা সরকারকে ঢুকতে দেখছি, যার নানা রকম ম্যানিফেস্টেশন আমরা দেখি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাজেটে মুখ খোলেন অর্থমন্ত্রী। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাজেট নিয়ে কী হয়েছে এবং কী সমস্যা চলছে এই বাংলাদেশে। সাথে সাথে কিন্তু পদত্যাগ করতে রাজি হয়ে গেছে CICও। সেই সাথে কিন্তু শেখ হাসিনাও এর মাধ্যমে ফেঁসে যাচ্ছে। শেখ হাসিনা কেন ফেঁসে যাচ্ছে, এই কথা কেন আমি বলছি, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন শেখ হাসিনার ফেঁসে যাওয়ার কারণটি কী। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের আমি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে নেওয়ার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা কেন ফেঁসে যাচ্ছে, তার সাথে সাথে যুক্তরাষ্ট্রের কিসের সম্পর্ক, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন আমরা ধাপে ধাপে দেখে আসি। আরও জঙ্গি নাটক তৈরির চেষ্টা হচ্ছে, এবং সামনে পরিস্থিতি যেরকম আছে সরকারের জন্য, এই নাটক আরও বাড়বে এই আশঙ্কা করার যৌক্তিক কারণ আছে। বাংলাদেশে একসময় জঙ্গি নিয়ে অনেক ঘটনা ঘটেছিল। সেই সময়টা 2014 সালের নির্বাচনের আগে এবং তারপরে কিছুদিন। সেই সময়ে কিছু ঘটনা একেবারে সেটা কম, যেগুলোকে আমরা জঙ্গি প্রস্তুতি বলি, জঙ্গি সংগঠন বলি, একেবারে হয়তো ছিল না তা না, ছিল কিছু, কিন্তু নাটক হয়েছে ঢের বেশি, অনেক বেশি, এবং এই নাটকটা সরকারের পারপাস সার্ভ করে, তাই এই নাটকটা বারবার মঞ্চস্থ হয়। কেন বলছি এই কথাটা সেটা পরে আসছে, কিন্তু সাম্প্রতিক জঙ্গি বিষয়ক যে ঘটনাটা ঘটলো, মানে নানা রকম ইস্যু নিয়ে আমরা ব্যস্ত ছিলাম বলে গতকালকের এই ইস্যুটা আমরা অনেকে হয়তো খেয়াল করিনি। সেটা হচ্ছে আবারও খুব টিপিক্যাল যা হয় আর কি, একটা জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। প্রথমে এরকম একটা নিউজ আমাদের সামনে আসলো, তারপর সে আস্তানায় অভিযান চালানো হয় এবং শেষে কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়, যেটা সাংবাদিকদেরকে দেখিয়ে বলা হয়, দেখো আমরা এটা উদ্ধার করেছি। কী হয়েছে, কী উদ্ধার করা হয়েছে সেটা একটু পড়ি, তারপর কেন আমি ধারণা করছি এই ঘটনা সামনে আরও বাড়বে, এই নাটক সামনে আরও বাড়বে। রিপোর্টে বলা হয়েছে যে এটা নেত্রকোনায় হয়েছে। নেত্রকোনায় জঙ্গি আস্তানা প্রশিক্ষণ কেন্দ্রের সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ও বম ডিসপোজাল ইউনিটের অভিযান শেষ হয়েছে। সমাপ্তি ঘোষণা করা হয়েছে রোববার, গতকালের কথা বলছে। অভিযানে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়ার প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির বাড়িতে AK-47 রাইফেল ও জঙ্গি প্রশিক্ষণের অসংখ্য সামগ্রী পাওয়া গেছে। এখানে পড়তে গিয়ে পরে দেখলাম এই AK-47 আসলে জেনুইন না, ডামি। কী পাওয়া গেছে? একটি ভারতীয় পিস্তল, 17 রাউন্ড গুলি, একটি ডামি AK-47 ও জিহাদি বই। এছাড়া 2টি ইলেকট্রিক বম নিষ্ক্রিয় দলের আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসেছিল। তাদের উদ্ধারকৃত আলামতের মধ্যে জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি, ল্যাপটপ, খেলনা বন্দুক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, রামদা, প্লাস্টিকের খেলনা রাইফেল, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বইসহ 80 ধরনের সরঞ্জাম রয়েছে। এই সব তথ্য জানানো হয়েছে। মানে ডামি পিস্তল, ডামি AK-47 এসব দিয়ে কি জঙ্গি আক্রমণ করা যাবে জানি না। ল্যাপটপ, এবং আমরা জানি বহু সময় ধর্মীয় বইকে জঙ্গি বই হিসেবে দেখানোর চেষ্টা পুলিশের দিক থেকে হয়েছে, সরিয়ে রাখি, কিন্তু একটা পিস্তল গুলি পাওয়া গেছে তাদের ভাষ্য মতে। আচ্ছা, কেন মনে করছি যে এই ঘটনাগুলো অচিরে আরও বাড়তে থাকবে? আমরা সেই 2013-14 সালের কথা যদি বলি, সেই সময়কার পৃথিবীর যে ধরন ছিল, টাইপ ছিল, সে সময় জঙ্গি ব্যাপারটা খুব খেত, সারা পৃথিবী খেত। সেটা কীরকম, যে এখানে ইসলামিক মৌলবাদ বা জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে, এটা উত্থান ঠেকানোর জন্য বিশেষ করে পশ্চিমারা এবং আরও বিশেষ করে আমেরিকা এই ব্যাপারে যথেষ্ট ছাড় যে কোনো সরকারকে দিত। যখন জঙ্গি উত্থান হচ্ছে তুমি ওটাকে ঠেকাও। ফলে সরকারের কৌশল ছিল, জঙ্গি উত্থান হচ্ছে আমরা ওটা ঠেকাচ্ছি। তখন এই আলাপটা সামনে আনার চেষ্টা করা হয়েছে, জঙ্গি ঠেকানোর জন্য আমি কি করছি না করছি এগুলো একটু ইগনোর করো। আমার ভোট হয় নাই 14 সালে, আমি কোনো ভোট ছাড়া 153 মানুষ, মানে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসনের তথাকথিত নির্বাচন হয়ে গিয়েছিল, এসব দিকে তাকানোর দরকার নেই। আমাদের মনে থাকার কথা 13-14 সালে ভারত মেইন রোল প্লে করলো। আমেরিকা আসলে তখন ভারতের মাধ্যমে সব কিছু করতে চাইলেও আমেরিকা ওই তথাকথিত নির্বাচনটা ওভাবে হোক চায়নি। আমেরিকার অ্যাম্বাসেডার রিপিটেডলি কথা বলেছেন, এবং উনি বিশেষ করে দিল্লিকে কনভিন্স করার জন্য দিল্লিতে বারবার যাচ্ছিলেন। ওই সময়কার পৃথিবীতে এটা খুব খাচ্ছিল এবং সেটা এফেক্টিভ হয়েছিল। বলা যায় যে বাংলাদেশ সরকার তো জঙ্গি দমন করছে। এখন ঘটনাটা কি আছে? এখন পৃথিবীতে ইসলামী মৌলবাদ বা ইসলামী জঙ্গিবাদ খুব বড় ইস্যু হিসাবে আছে তা না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। ভারতে যে সরকারটা ক্ষমতায় আছে,
বিজেপি সরকার, যে সরকারটা তার রাজনীতি করে মুসলিম বিদ্বেষ দিয়ে, হেট স্পিচ দিয়ে। শুধু হেট স্পিচ না, হেইটের প্রচুর কর্মকাণ্ড, গরুর মাংস পাওয়ার জন্য, সাথে পাওয়ার জন্য পিটিয়ে মুসলিম মেরে ফেলার মতো। এবং জনাব নরেন্দ্র মোদী একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যেভাবে হেট স্পিচ দিয়েছেন এই গত নির্বাচনে, সেখানে আমাদের বুঝতে আর বাকি থাকে না, সবার সামনে এটা খুবই এক্সপোজড হয়ে গেছে। সো বাংলাদেশে মুসলিম মৌলবাদ বা ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, এটা ভারতের হাতে একটা গুরুত্বপূর্ণ ন্যারেটিভ তুলে দেয়, যে ন্যারেটিভটা সে অন্যান্য জায়গায় সেল করতে পারে। এটা খুব সহজ। এবং এই ন্যারেটিভটা যদি তুলে দেওয়া যায় তাহলে দেশের মধ্যেও এক ধরনের হিসেব নিকেশ পাল্টাতে পারে। আসবো সেই জায়গায়ও। যে কথাটা বলছিলাম যে ভবিষ্যতে একটা যে সময় আসছে, আমি ধারণা করছি সময়টা বেশি হলে 1 বছর, কমও হতে পারে, সেটা হচ্ছে সরকারের যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা সরকারকে ঢুকতে দেখছি, যার নানা রকম ম্যানিফেস্টেশন আমরা দেখি। আমরা খেয়াল করি ঢাকা শহরের রাস্তায় চলার সময় সিএনজি পাম্পে এখন গাড়ির লাইন কত লম্বা হচ্ছে প্রতিদিন, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে হয়, গভীর রাতেও। গতকাল রাতে একটা চ্যানেলে টকশো করে ফেরার সময় গভীর রাতে যাচ্ছি, তো ওই চ্যানেলে গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি বলছিলেন ওনাকে এরপর লাইন দিতে হবে এবং অনেক লাইনে বসে থাকতে হবে। আমি বললাম এই রাত 1টা বাজে এখনও একই অবস্থা? বললো হ্যাঁ, এখনও একই অবস্থা। সুতরাং এই সংকট, আরও কত সংকট আছে জানি, জাস্ট একটা নতুন ম্যানিফেস্টেশন আমাদের হয়তো চোখে পড়ছে। এই পরিমাণ লাইন তো আগে ছিল না। সো এই সমস্যাটা আস্তে আস্তে কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি। সুতরাং দেশ যখন দেউলিয়াত্বের দিকে এগিয়ে যেতে থাকবে, তখন আপনি আসলে দেশের পরিস্থিতিটা খুব শান্ত স্বাভাবিক রাখতে চাইবেন এখানে এবার নানান ঘটনা ঘটুক। এর মধ্যে এই জঙ্গি নাটক খুব চমৎকার হতে পারে। যখন একটার পর একটা জঙ্গি নাটক হবে, তখন খুব চমৎকারভাবে পশ্চিমারা যদি আবার এখানে অ্যাক্টিভ হতে শুরু করে, তখন সরকার তো বটেই তাদের প্রভু, ভারত তাদের প্রভু, এই সরকার তাদের কৃতদাস, বহুদিন থেকে বলি। সো ভারত প্রভু তখন অন্য দেশগুলোকে কনভিন্স করার চেষ্টা করবে, দেখো শেখ হাসিনা থাকার সময় যে এই রকম জঙ্গি আক্রমণ হচ্ছে, তাহলে আর কেউ যদি ক্ষমতায় আসে বাংলাদেশের পরিস্থিতি কি ভয়ঙ্কর হয়ে যাবে, এখানকার স্টেবিলিটি নষ্ট হবে, এখানকার স্ট্যাটাসকো শেষ হয়ে যাবে এবং আমি খুব সাফার করবো, ভারত বলবে। কারণ তার তো আসলে রাজনীতিই হচ্ছে অ্যান্টি মুসলিম, আর এখানে মুসলিম জঙ্গিবাদ মাথা ছাড়া দিচ্ছে। দেশের মধ্যে একটা সুবিধা আছে, আমি বলেছি যে আপনি দেশে বহু মানুষকে আপনি যদি এই জুজুর ভয় দেখান যে আমি আছি, অথবা এই দেশে জঙ্গি উত্থান হবে, এই দেশে ইসলামী জঙ্গিরা কোট আনকোট তারা সব দখল করে নেবে, তারা তাদের শাসন কায়েম করবে, দেখা যাবে এই দেশের বহু মানুষ ওই রকম জঙ্গিবাদ, ওই রকম ইসলামী ফান্ডামেন্টালিস্ট সরকার সব দখল করে নেবে, শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পতন ঘটিয়ে। সেই ডিলটা তারা মানতে চাইবে না। তার চাইতে তারা মনে করবে ঠিক আছে, এরা চুরি করুক, বাটপারি করুক, এরা যেভাবেই ক্ষমতায় থাকুক, ওর চাইতে এটাই থাকুক। সো দুই দিকেই লাভ হওয়ার সম্ভাবনা আছে। লাভ হবে কিনা ডিফারেন্ট ডিবেট। ওই যে বললাম যে সারা পৃথিবীতে এখন জঙ্গিবাদ ওই অর্থে আর অত খায় না। জঙ্গিবাদ খাওয়ার একটা সময় ছিল, সেই সময়টা বহু আগে শেষ হয়েছে। তারপর একেবারে যে এফেক্টিভ হবে না তা না। আর ওই যে বললাম ভারত আছে তার এই ন্যারেটিভ নিয়ে শোরগোল করার মতো। সুতরাং আমরা সামনে যতই আমাদের ইকোনমিক ক্রাইসিস আমাদের সামনের দিকে ধেয়ে আসবে, তত বেশি এই জঙ্গি নাটক বাড়তে দেখব। সরকার এবার যে বাজেট ঘোষণা করেছে, এই বাজেট বাস্তবায়ন হলে প্রতি কেজি চিনিতে 40 টাকা শুল্ক কর নিয়ে যাবে সরকার। প্রতি কেজি চিনিতে 40 টাকা, এবং এই টাকাটা যাবে সাধারণ মানুষের পকেট থেকে। একজন মানুষ যখন 100 টাকার মশলা অর্থাৎ এলাচি, দারুচিনি, লবঙ্গ কিনবে, তখন সেখান থেকে 59 টাকাই সরকার নিয়ে যাবে। এভাবেই এই বাজেটটা করা হয়েছে। যে কোনোভাবে জনগণের পকেট কাটার জন্য সকল ব্যবস্থা এই বাজেটে করা হয়েছে, সকল ব্যবস্থা করা হয়েছে। নতুন করে কাঁচামাল আমদানির উপরে বিভিন্ন পর্যায়ে শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। সুতরাং একজন ভোক্তা আগে যে দামে একটা পণ্য ক্রয় করতে পারতো, সেই দামে এখন আর পাবে না। এমনকি পণ্য উৎপাদনের জন্য যে যন্ত্রপাতি আমদানি করতে হয়, সেখানেও শুল্ক আরোপ করা হয়েছে। আগে যেসব ক্ষেত্রে শুল্ক ছিল সেগুলো বাড়ানো হয়েছে, যেসব ক্ষেত্রে শুল্ক ছিল না নতুন করে সেখানে শুল্ক বসানো হয়েছে, ভ্যাট বসানো হয়েছে। ফলে আগামী দিনে পণ্যের দাম আরও বেড়ে যাবে, আরও কয়েক গুণ বেড়ে যাবে। এমনিতেই মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ভয়াবহ রকম জীবনযাপন করছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত। মধ্যবিত্ত পর্যন্ত এখন জানে না পরের মাস আসলে তার কিভাবে চলবে, পরের মাসে সে তার সন্তানের স্কুলের বেতন দিতে পারবে কিনা। এই পরিস্থিতিতেও জনগণের পকেট যে কোনোভাবে কাটার ব্যবস্থা করেছে সরকার। কিন্তু সুযোগ দিয়েছে কাদের? কালো টাকার মালিকদের, দুর্নীতিবাজদের। কালো টাকার মালিকদের মাত্র 15% করের বিনিময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে বৈধ পথে আয়ের ক্ষেত্রে 30% পর্যন্ত কর দিতে হবে একজন সাধারণ মানুষকে। দুর্নীতিবাজদের দিতে হবে 15%, এবং তার বিনিময়ে সে তার কালো টাকা সাদা করে নিতে পারবে। এবং এই ব্যাপারে সরকারের কোনো সংস্থা তাকে কোনো প্রশ্ন করতে পারবে না। অর্থাৎ আপনার এই টাকার উৎস কি, আপনি কিভাবে এই টাকাটা আয় করেছেন, এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না সরকারের কোনো সংস্থা। এই সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ আবারও একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যেভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপারে, কোনো কথা বলা যাবে না, আদালতে কোনো মামলা করা যাবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, ঠিক একইভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ জনগণের পকেট কাটার সকল ব্যবস্থা করা হয়েছে। এদিকে
সরকারের একজন ডামি সংসদ সদস্য অর্থাৎ উনি ঈগল প্রতীকে আওয়ামী লীগের নেতা, যিনি 2014 সালে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন, তিনি এবার ঈগল প্রতীক অর্থাৎ আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছেন। তিনি দাবি করেছেন 15% কর অনেক বেশি হয়ে যায় কালো টাকা সাদা করার জন্য, এখানে 5% দেওয়া উচিত কিংবা আরো কম দেওয়া উচিত, সুযোগটা নাকি কম হয়ে গেছে। এই কথাটা তাদের কাছে প্রত্যাশা করাই যায়, কারণ এই কালো টাকার মালিক তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই ডামি সংসদ সদস্যরা কিংবা এই ডামি সরকার কিংবা এই সরকারের যারা অলিগার কাছে, সরকারের কাছের মানুষ যারা আছে তারাই। 15% কর নাকি অনেক বেশি হয়ে গেছে, এই করটা কমিয়ে 5% করা দরকার। আমি একটু এই ভদ্রলোকের বক্তব্যটা পড়ি। সংসদে তিনি তার বক্তব্যে এই কথা বলেছেন। সমকাল রিপোর্ট করেছে, কালো টাকায় 15% কর অনেক বেশি, সংসদে এমপি সোহরাব। জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে কালো টাকা সাদা করার বিতর্কিত সুযোগের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জ 2 আসনের এমপি সোহরাবউদ্দিন। প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও সোহরাবউদ্দিন মনে করেন এটা অনেক বেশি, মাত্র 5% কর দিয়েই এই সুযোগ রাখা উচিত। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার অবারিত সুযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তবে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র এমপি সোহরাব বলেন, অর্থ পাচারের কারণে ডলার সংকট হচ্ছে, অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া না হলে অর্থ পাচার বন্ধ হবে না। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে, আসলে এটা ভুল তথ্য। কালো টাকা সাদা করা নয়, বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কর 5% করলেও অসুবিধা নেই, কর যত কমানো হবে তত বেশি টাকা প্রদর্শিত হবে। অর্থাৎ একজন দুর্নীতিবাজ যিনি তার অর্থ প্রদর্শন করেন নাই তার আয়কর রিটার্নে, তিনি এখন 5% দিয়েই তার সেই অপ্রদর্শিত অর্থ যেটা অবৈধ হয়ে গেছে, যেটা এখন অবৈধ বলে বিবেচিত, সেটাকে বৈধ করে নিতে পারবেন। আরেকজন নিয়মিত কর দেন, তাকে কর পরিশোধ করতে হবে 30% পর্যন্ত। এবং এই এমপি, এই দামি এমপি সোহরাবউদ্দিন মনে করেন এটাই ঠিক, এবং 15% দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যেখানে 30% দিতে হচ্ছে, সেখানে 15% দেওয়াই নাকি বেশি হয়ে যাচ্ছে, এখানে 5% দেওয়া উচিত। কারণ তা না হলে এই দুর্নীতিবাজরা টাকাটা দেশে প্রদর্শন না করে, অর্থাৎ তাদের হাতে থাকা কালো টাকা সাদা না করে বিদেশে পাচার করবে। এখন একজন দুর্নীতিবাজের কাছে জিম্মি হয়ে সরকার এখন তাদের সুযোগ সুবিধা দেবে যে আপনারা আপনাদের টাকাগুলো দেশেই রাখেন, তাও বিদেশে পাচার করবেন না। এবং তাদেরকে এই সুবিধা দেওয়া হবে যে তারা এই টাকাটা কিভাবে উপার্জন করলো সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। অর্থাৎ আজিজ বেনজিরদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, বেনজিরের অবৈধ সম্পদের পরিমাণ সম্পর্কে ইতিমধ্যে নিশ্চয়ই আমরা জানি, অনেক আলোচনা হয়েছে, আমি নিজেও আমার এই চ্যানেলে বেশ কয়েকবার কথা বলেছি। তার মানে আজিজ বেনজিররা এই সুযোগটা পাবে। বেনজির তার সকল সম্পদের উপরে তার যে ক্যাশ টাকা যেটা সে তুলে নিয়ে গেছে, সরকার যেটা তুলে নিয়ে যাবার সুযোগ দিয়েছে, তাকে তুলে নিয়ে যাবার যে সুযোগ দিয়েছে, সেই টাকাটা সে দেশেও রাখতে পারতো এবং সাদা করে নিতে পারতো মাত্র 15% করের বিনিময়। এবং দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারতো না। সরকারি কোনো প্রতিষ্ঠান যদি প্রশ্ন তুলতে না পারে, এখন আপনি বলবেন দুর্নীতি দমন কমিশন তো একটা স্বাধীন প্রতিষ্ঠান, এরা স্বাধীনভাবে কাজ করে, তারা প্রশ্ন তুলতে চাইবে। আমরা জানি বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কিছুই এক্সিস্ট করে না। গত 15 বছরে সবগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, সবকিছুই এখন সরকারের এক্সটেনশন। সুতরাং সরকার যদি ডিসাইড করে কারোর ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, কারো উপার্জনের ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, অবৈধ সম্পদ উপার্জনের ব্যাপারে, তখন দুর্নীতি দমন কমিশন সেই ব্যাপারে প্রশ্ন তুলবে, এই আশা আমরা করতে পারি না। তার মানে আজিজ বেনজিরদের অবৈধ সম্পদ, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেওয়ার জন্য এখানে একজন এমপি দাঁড়িয়ে গেছেন তাদের পক্ষে কথা বলতে। এমনকি 15% দিতে তাদের অবৈধ সম্পদের উপরে 15%ই নাকি বেশি হয়ে গেছে। সোহরাবউদ্দিনের কত টাকা আছে? আমি দাবি জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন যেন এই দামি এমপি, যিনি 2014 সালে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন, তার সম্পদ অনুসন্ধান করা হোক। তার কেন এত লাগছে? তিনি কেন চাইছেন 5% দিয়েই অবৈধ সম্পদ, অবৈধ অর্থ যাতে বৈধ করা যায়? কেন চাইছেন? তার কি অনেক বেশি প্রয়োজন? 15% দিতে কি তার অনেক কষ্ট হচ্ছে? তার পকেটে কি বিপুল পরিমাণ কালো টাকা আছে? আমরা জানতে চাই এত পুড়ছে কেন তার? তিনি বলছেন 15% কর অনেক বেশি, এই হারে অনেকে অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। আই থিঙ্ক ইনক্লুডিং হিম। 15% কর দিতে হলে অপ্রদর্শিত আয় কমাতে হবে, তাহলে অপ্রদর্শিত আয়ের প্রদর্শন বেশি হবে, রাষ্ট্রের ট্যাক্স আসবে, দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে। এক্ষেত্রে আরো সুযোগ দেওয়া যায়, যেমন শিল্প কারখানা করতে জমি, মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। আমরা জানি বেনজির বিপুল পরিমাণ জমি কিনেছেন, বিঘার পর বিঘা, শত শত বিঘা, সম্ভবত 1000 বিঘা ছাড়িয়ে গেছে তার জমির পরিমাণ। এখন বেনজির যদি বলেন তিনি এগুলো শিল্প কারখানা করার জন্য কিনেছেন, তাহলে আর কোনো প্রশ্ন করা যাবে না। এই এমপি সোহরাবউদ্দিন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হবে। আমি বারবার রিপিট করছি এই কারণে, কারণ এদের চরিত্র বুঝতে হবে। এর আগে সে জাতীয় পার্টি থেকে 2বার ইলেকশন করেছে, এরপর 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা তো নির্বাচন বলা যায় না, 14 সালের পর থেকে ইনফ্যাক্ট কোনো নির্বাচনই হয় নাই। আর 2024 সালে দামি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সে এখন সংসদে এসছে, এবং সংসদে এসে সে এই কথাগুলো বলছে 5% কর দিয়েই যাতে কালো টাকা সাদা করা যায়। এমনকি এই কালো টাকা দিয়ে যদি কেউ জমি কেনে এবং সেটাকে যদি সে ডিক্লেয়ার করে আমি শিল্প কারখানা করার জন্য এটা কিনেছি, তাহলে কোনো প্রশ্ন করা যাবে না। মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। সম্ভবত ভদ্রলোকের এই পরিমাণ কালো টাকা জমেছে যে সেটা আসলে তিনি প্রদর্শন করে যখন 15% হিসাব করছেন তখন দেখছেন অনেক টাকা দিয়ে দিতে হচ্ছে। এনআইডি চলে যাবে কি? এনআইডি আমাদের বিষয় নয়, আমাদের বিষয় ছিল ভোটার আইডি। আমরা ভোটার আইডি করতে করতে গিয়ে আরেকটা জিনিস তৈরি করে ফেলেছি, সেটি হচ্ছে এনআইডি, যেটা দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। আমরা কিন্তু এনআইডি আমাদের ফাংশনও নয়, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি নির্বাচন কমিশন একটা চমৎকার একটা ব্যবস্থা দেশের জন্য তৈরি করেছে এনআইডি, যেটা দিয়ে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, তারপরে আমাদের সকল ক্ষেত্রেই এনআইডিটার প্রয়োজন হচ্ছে। এনআইডি যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। কাজে ইভিএম যেটা, ইভিএম এর ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে প্রযুক্তির দিকে আমাদের আগাতে হবে। আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল এই ইভিএমের ভিতরে একটা ভূত আছে, এইভাবে দিলে ওভাবে, এখনো গেলে বলে এখানে ভোট দিলে ওখানে চলে যায়। দীর্ঘ 2 বছর ধরে ইভিএম নিয়ে আমরা কাজ করছি। ইভিএম প্রযুক্তিতে এই ধরনের কোনো সুযোগ নাই। ব্রাজিল যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমাদের মতো স্ট্যান্ড অ্যালোন নয়, এবং ব্রাজিল এবং আরও 2-1টা দেশ ওরা ইন্টারনেটের সাথে কানেক্টেড, তারপরেও ওদের ইভিএমে কোনো রকম মিসরিডিং বা মিসক্যালকুলেশন, মিসকাউন্টিং আজ পর্যন্ত হয়নি। সবার আগে করেছিল ব্রাজিল। এই শতাব্দীতে এসে 2000-এর পর থেকে ভারত যেটা করেছে, প্রথম অনেক অনাস্থা, অনেক মামলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের যে ইভিএম, এখন নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী, 3য়বারের মতো প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি সেখানে গেছেন। এটা খুবই প্রেডিক্টেবল। ভারত সরকারকে যেভাবে সার্ভিস দিচ্ছে, যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, প্রধানমন্ত্রীর ভারতে ছুটে যাবারই কথা আছে। এবং বিদেশি যেসব তার লেভেলে, সরকার প্রধান লেভেলে যারা গেছেন, তিনি সবার আগে গিয়ে হাজির হয়েছেন। এই সফরে একটা ঘটনা নিয়ে গতকাল আমরা ফেসবুকে শেয়ার হতে দেখলাম, আমরা মেইন স্ট্রিম নিউজ পেপারেও অনলাইন ভার্সনগুলোতে এই নিউজটা চলে আসতে দেখেছি। সেটা হলো ভারতের গান্ধী পরিবার এই মুহূর্তে, গান্ধী পরিবারের 3 গুরুত্বপূর্ণ সদস্য, সোনিয়া গান্ধী, তার 2 সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। আমরা প্রচুর ছবি শেয়ার হতে দেখেছি এবং অনেকেই শেয়ার করেছেন। বিশেষ করে আমরা এটুকু বলতে পারি প্রো গভর্নমেন্ট লোকজন বেশ শেয়ার করছেন, এবং মানে এই 2 দলের ঐতিহাসিক সম্পর্ক আছে, জোরদার হবে, ভবিষ্যতেও টিকে থাকবে, ব্লা ব্লা ব্লা, এসব বলা হচ্ছে। ঘটনাটাকে আমরা কিভাবে দেখবো, এটা কি ডাইমেনশনস আছে, সেটা একটু কথা বলা দরকার আমি মনে করি। মানে আমি প্রথম ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, যেভাবে তারা দেখা করেছেন, যে ধরনের উচ্ছ্বাস দেখা গেছে, আসলে উচ্ছ্বাস দেখা গেছে। আমরা দেখব যে কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তাতে যে বৈঠকটা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রীর একদম পাশেই সোনিয়া গান্ধী বসা এবং তার 2 সন্তান আর একটু কাছে বসা, এই মিটিংটার ছবি দেওয়া হয়েছে। সেখানে ভালো ভালো কথা, মানে মিটিং হয়েছে লেখা হয়েছে। কিন্তু তার চাইতে জরুরি কথা, তারা যখন প্রথম দেখা করেন, যে ছবিগুলো আমাদের অনেক বেশি ছড়িয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীকে, রাহুল এবং প্রিয়াঙ্কাকে হাগ করছেন। এই ছবিগুলো, এটার একটা ভিডিও আছে, কংগ্রেস তার নিজের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটাও শেয়ার করেছে। তাতে বোঝা যায় যে কংগ্রেসও ব্যাপারটাকে যে একেবারে খুব হালকাভাবে দেখেছে তা না। মানে আগে যেমন ছিল, প্রধানমন্ত্রী ধরুন ঋষি সুনাক খাটু গেড়ে বসেছে, ঋষি সুনাকের সাথে একটা বৈঠক, আসলে বসে একটু কুশল বিনিময় করেছে, একটা সোফায় বৈঠক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাইডেন একটা সেলফি তুলেছে, এটাকে সরকার ইউজ করার চেষ্টা করেছে। এখানে যেটা বলবো যে কংগ্রেসও আসলে এই মিটিংটাকে তাদের জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে কিছুটা হলেও। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সোনিয়ার সাথে হাগ করার পর সোনিয়ার সাথে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সোনিয়ার মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস, আনন্দও দেখতে পেয়েছি। সুতরাং শুধু সোনিয়া গেছেন বা শুধু রাহুল গেছেন তা না, 3 জনই যাওয়া, এটার একটা সিগনিফিকেন্স আসলে থাকতেই হবে, আছে সত্যিকার অর্থে, আমাদের এটা মেনে নিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কি দাঁড়ালো, কংগ্রেসের প্রতি আমাদের কিছু ভাষ্য আছে, সেটা পরে আসি। সরকারের দিক থেকে কি ঘটলো, আমি ধারণা করি এই বৈঠকটা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকেও চেষ্টা ছিল, এবং চেষ্টা ছিল সম্ভব হলে 3 জনই আসা। আগেই এদের এই পার্টিগুলোর মধ্যে সম্পর্ক আছে, আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ না বলে আমরা স্পেসিফিকলি বলি শেখ পরিবারের সাথে, গান্ধী পরিবারের, সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে।
এর মাঝখানে সবচেয়ে বড় শক্তিশালী যার সাথে এই বন্ডিং এর কাজটা করতো সেটা হচ্ছে মিস্টার প্রণব মুখার্জি। তিনি মারা গেছেন, আমরা ধারণা করতে পারি তিনি মারা যাওয়ার পর সম্পর্কের ওই শক্তির জায়গাটা কম হয়েছে, কিন্তু আমরা এই যে মিটিং হলো তাতে একটা জিনিস বোঝা যেতে পারে যে এটা স্টিল কংগ্রেসের দিক থেকেও এটাকে দেখার চেষ্টা থাকতে পারে। কেন পারে, আমি সেই জায়গায় আসবো। যে কথা বলছিলাম যে সরকার তার জায়গা থেকে চেষ্টা করার কথা যে তারা এইরকম একটা মিটিং যাতে ঘটে হয় সেটার জন্য যথেষ্ট পরিমাণ যোগাযোগ করেছে তারা, এবং 3 জনকে একসাথে নিয়ে আসা তাদের এক ধরনের সাফল্য বলা যেতে পারে। কেন? ভারতে যে নির্বাচন হলো, যার শপথে প্রধানমন্ত্রী গেলেন জনাব নরেন্দ্র মোদী, তার যে সরকার তৈরি হয়েছে কোয়ালিশন সরকার, এই সরকারটার আয়ু কতটা হবে এটা আসলে খুব নিশ্চিত না। কারণ আমরা এর মধ্যে জেনে গেছি জনাব চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি একত্র হয়ে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেন, এই সরকারের তখনই পতন হয়ে যাবে। সুতরাং এই সরকারের স্টেবিলিটি নিয়ে প্রশ্ন আছে, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট যদি ক্ষমতায় যায় এবং তারা যদি আরো কিছু দলের আঞ্চলিক বা এনডিএরও কেউ এসে যদি তাদেরকে সমর্থন দেয়, তারা সরকার গঠন করে ফেলতে পারার কথা। প্রশ্ন হচ্ছে তখন বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে। আমরা প্রায় একটা কথা বলি, সরকারকে যারা ক্ষমতায় রাখে, প্রশাসন, পুলিশ, এরাও আওয়ামী লীগ, আর কাগজে কলমে প্রশাসনের পোশাক নেই এরকম আওয়ামী লীগ দল। সো এই লোকগুলো সামষ্টিকভাবে যখন সরকারকে ক্ষমতায় রাখার জন্য তার যে কনফিডেন্সের জায়গা, ভারতে মোদী সরকার যদি না থাকে, কংগ্রেস যদি চলে আসে, তাহলে ব্যাপারটা কেমন হবে সেই নিয়ে এক ধরনের কনফিউশন থাকার সম্ভাবনা থাকতে পারতো বা থাকে। এখন এই ছবি, এই ভিডিও, এই দেখা হওয়াটাকে সরকার সেল করতে পারবে ওই মানুষগুলোর কাছে যে দেখো আমার সাথে কিন্তু কংগ্রেসের খুব ভালো সম্পর্ক, যদি বা এনি চান্স কালো মোদীর পতন হয়ে যায় এবং সেই জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে, তাতেও আমাদের সমস্যা হবে, আমরা ক্ষমতায় থেকে যাবো। এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা দেখাতে পারছে এটা সরকারের পারপাসকে সার্ভ করতে পারে। এবং আমরা দেখবো সরকারের 5টা লোকজন সমান এটা শেয়ার করছে, দেখানোর চেষ্টা করছে, নিজেদেরকে সাহস দিচ্ছে, অন্যদেরকে সাহস দিচ্ছে। এই হচ্ছে তাদের জায়গা থেকে চেষ্টা। এটায় কিছুটা হলেও সাফল্য আসতে পারে, সম্ভাবনা আছে, এবং দেখাবে সেই ঐতিহাসিক সম্পর্ক ঠিকঠাক আছে। এবং আমরা অনেকেই আলোচনা করি 14 সালে বাংলাদেশের গণতন্ত্র যখন প্রথম ধ্বংস হতে শুরু করে, যখন 1/11 ঘটে, যখন ওই সরকারটা আসে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটার পেছনেও ভারতের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য রয়েছে। তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল দুটো সময়, 14 সালে সুজাতা সিং যখন আসে। সো আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করবে আমরা যেই আসুক সবার সাথে আমরা গট দ্যাট ডিল, যে আমরা তাইলে তাকে আমার মতো করে কাজে লাগাতে পারবো, আমার গদি টিকিয়ে রাখতে তাকে দিয়ে সাহায্য করাতে পারবো। এই ধরনের একটা ন্যারেটিভ সে দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা খানিকটা সফল হতেও পারে। কংগ্রেসের প্রতি, মানে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাত্ত্বিকভাবে, আমি কিন্তু আমার একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম, আরেকটু আজ বলবো, কিন্তু যদি তাত্ত্বিকভাবে বলছি যে ক্ষমতায় আসে তাতে কি হতে পারে সেটা একটু পরের দিকে বলি। কিন্তু কংগ্রেসের প্রতি আমাদের একটা আহ্বান আছে, খুব স্পষ্ট আহ্বান। আমাদের এই আহ্বান তাদের পর্যন্ত কতটুকু পৌঁছবে জানি না, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের কথাগুলো বলতে হবে, এবং যে যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে কথাগুলো বলতে হবে। বাংলাদেশে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে যে সরকার আসে, সেটা বাংলাদেশের সরকার, যে কোনো রকম সরকার, প্রত্যেকটা সরকারের সাথে তাদের কাজ করার চেষ্টা করতে হবে। এটা খারাপ হবে, এর মধ্যে ভুলের কিছু নাই। কোনো দেশ চেষ্টা করবে সেই অন্য দেশটারও সাথে তার জায়গা থেকে সর্বোচ্চ বেনিফিট যাতে নিয়ে আসা যায়। কিন্তু একটা কথা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, অতি আহ্লাদ, অতি আধিক্যতা কংগ্রেসের দিক থেকে যখন এই সরকারের সাথে দেখানোর চেষ্টা করা হবে, জনগণের কাছে এটা ভুল মেসেজ দেবে, খারাপ মেসেজ। ভুল মেসেজ ঠিক না, মেসেজটা সঠিকই দেবে, খারাপ মেসেজ দেবে যে তোমাদের শিক্ষা কিন্তু হয় নাই, 14 সালে তোমরা যা করেছো তোমরা একই জায়গায় আছো। আমি বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি, বাংলাদেশ প্রশ্নে ভারতের রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া আর সব মানুষ বাংলাদেশের গণতন্ত্র চায়, এমনকি সহি আওয়ামী লীগ, যারা হালুয়া রুটির জন্য আওয়ামী লীগ করে না, যারা বংশ পরম্পরায় আওয়ামী লীগ করেছিল শুধু দলটাকে ভালোবাসে বলে, তারাও চায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। সেই ফিরে আসার যে আওয়াজ, সেই ফিরে আসার যে পরিস্থিতি, সেটার বিরুদ্ধে যে যাবে সেই এদেশের জনগণের শত্রুতে পরিণত হবে। কংগ্রেস কিন্তু তার জায়গা থেকে এই আধিক্যতা দেখিয়ে, একটা ওয়ার্কিং রিলেশনের আধিক্যতা ইজ নট দ্য সেম থিং, এই আধিক্যতা দেখিয়ে সেই ঝুঁকিটা নিচ্ছে। এটা দল হিসেবে তার, এমনকি রাষ্ট্রের জন্য ভালো হবে না। আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করেছি যে বিজেপি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা দল, কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি ফ্যাসিস্ট একটা দল। সে কোনোভাবে গণতন্ত্র চায় না, সে গণতন্ত্র বরং ধ্বংস করার চেষ্টা করেছে। ভারতের গণতন্ত্রকে দীর্ঘদিন পিছিয়ে গেছে ভারতের গণতন্ত্র এই কংগ্রেস বিজেপির কারণে। কিন্তু কংগ্রেস এখনো মোটা দাগে, বা এই সম্প্রতি তারা যে নির্বাচন করেছে, যেখানে তারা এই অথরিটারিয়ান সরকার, অথরিটারিয়ানিজমের বিরুদ্ধে কথা বলেছে, আলাপ করেছে, শোরগোল করেছে তার দেশে, সেই আলাপটা বাংলাদেশেও মোটা দাগে তার থাকবে, এটা জনগণ দেখতে চায়। যদি সেটা প্রকাশ্যে নাও থাকে, অ্যাটলিস্ট এদেশের একটা স্বৈরাচারী সরকারের সাথে সে দহরম মহরম করবে না, অ্যাটলিস্ট এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু সেটা সোফার ওনারা যা করছেন, আমি ধারণা করি তারা সেই জায়গায় নেই, তারা সেটা করবে না, তারা আগে যে জায়গা ছিল সেরকমই থাকবেন। আর যেটা বলছিলাম যে কংগ্রেস জোট যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ সম্পর্কে পলিসি কি খুব অনেক কিছু হবে না, খুব অনেক কিছু হবে না। আমি একটা ভিডিও করেছিলাম, যদি কংগ্রেস নেতৃত্বাধীন জোট জেতে তাহলে বাংলাদেশে কি হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেস 99টা সিট নিয়ে এসে যদি জোটের একটা সরকারের ক্ষমতায়ও আসে, সেই সরকারের উপর আরো অনেক দলের অনেক রোল থাকবে, অনেক ইনফ্লুয়েন্স থাকবে। চাইলেই বাংলাদেশে আগে যা করেছিল
যে সময়গুলোতে বাংলাদেশের উপরে তারা এসব করছিল তখনও এখানে কোয়ালিশন ছিল, কিন্তু সেখানে 200-র বেশি সিট ছিল কংগ্রেসের, এখন 100 না, 100 চেয়ে খানিকটা কম। সুতরাং চাইলেই তাদের জন্য এটা এত সহজ হবে না। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা কথা ক্রমাগত আসলে বলে যেতে থাকবো, বিজেপিকেও বলবো, বিজেপিকেও বলেছি, বিজেপিও যদি ভারত রাষ্ট্রের সুবিধা চায়, তার লক্ষ্য যদি চায়, তার একেবারে এত বড় বাউন্ডারি, এত বড় বর্ডার আছে আমরা একটা দেশের সাথে, দেশের প্রায় 20 কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলবে না, প্রায় 20 কোটি মানুষ সকাল বিকাল তাদেরকে ঘৃণা করবে না, তাহলে বাংলাদেশের এই অথরিটারিয়ান স্বৈরাচারী রেজিমের পক্ষে না থাকাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ। এটা আমরা কংগ্রেস বিজেপিকে যেমন বলছি, আমরা কংগ্রেসকেও একই কথা বলে যেতে চাই। সুতরাং আমাদের অনেক কিছু স্পষ্ট হলো, আমাদের করণীয় ঠিক হলো, আমরা যাতে সেই জায়গাটা চালিয়ে যেতে পারি। আর শেষ করছি কথাটা বলেই, সেটা হচ্ছে ইভেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে, এই শক্তি নিয়ে বাংলাদেশ সম্পর্কে তাদের পলিসি পুরোপুরি শক্তভাবে আগের মতো করে যাতা করার সক্ষমতা ওভাবে থাকবে না। কিন্তু আমরা আমাদের সরগোল চালিয়ে যাব। এটা কংগ্রেস হোক, এটা বিজেপি হোক, তার জায়গা থেকে বাংলাদেশ পলিসি পাল্টাতে হবে। আর একটুকু বটম লাইন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ পলিসি যদি নাও পাল্টায়, একটা লাভের জায়গা আছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কংগ্রেস যদি ক্ষমতায় যায়, বিজেপির মতো আইডেন্টিটি পলিটিক্স যেটা ভারত রাষ্ট্রের ফেব্রিক নষ্ট করে দিচ্ছে, এটার অনিবার্য প্রভাব এই পুরো দক্ষিণ এশিয়াতে পড়তো। বাংলাদেশের একটা পাল্টা আইডেন্টিটি পলিটিক্স কথা যারা দিত, কারো কাছে হয়তো ভালো লাগতো, আমি বহুবার বলেছি, আপনাদের ভালো না লাগতে পারে, আইডেন্টিটি পলিটিক্স ইন এনি ফর্ম আমি পছন্দ করি না। আমি আমার জায়গাটা এখন জিও পলিটিক্স চ্যানেলে এরদোগানের রাজনীতিরও সমালোচনা করেছি। সো আমি সেটা পছন্দ করি না এবং আমি চাই না। সো বিজেপি না থাকার কারণে অন্তত আমাদের এই বিপদটা কিছুটা হলেও কমেছে। মানে বিজেপি না থাকা বলছি না, তার দুর্বল হওয়া, আর যদি না থাকে পুরোপুরি, সে যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে আমাদের এই প্রভাবটা আরও ভালোভাবে পড়বে। দুর্বল হওয়ার কারণেই আমি মনে করি যে এই প্রভাবটা তুলনামূলকভাবে আগের চাইতে কম পড়বে, আর না থাকলে ওটা হবে। সো কংগ্রেস যদি ইভেন ক্ষমতায় আসে, ওই লাভটা আছে। আর অত শক্তিশালী কংগ্রেস যদি না থাকে, এত দহরম মহরম এত সহজে করা খুব সহজ হবে না। প্লাস আমি বারবার বলছি যে আমরা এই দেশের মানুষজন তার জায়গা থেকে শোরগোল করতে থাকি, যাতে ভারতের এই সরকার বা এই রাজনৈতিক দল যদি নাও চায়, ভারতের তো সিভিল সোসাইটিস আছে, ভারতের আদার সিটিজেন্স আছে, তারা যাতে বুঝতে পারে যে বাংলাদেশে ভারত কি অপরাধ করছে, কি অন্যায় করছে, তাদের সমাজেও যাতে এই শোরগোলগুলো হয়, যেটা আলটিমেটলি আমাদের গণতন্ত্রের পক্ষে সাহায্য করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।